বন্ধুরা, আজ আমি সিজ্জিন ইন্দোনেশিয়ান নামে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত একটি ইন্দোনেশিয়ান মুভির রিমেক ব্যাখ্যা করতে যাচ্ছি। এই মুভিটি খুবই আকর্ষণীয় এবং খুবই ভালোভাবে তৈরি। এতে আপনি সবকিছুই স্পষ্টতার সাথে দেখতে পাবেন। এই মুভিটির সবচেয়ে বিশেষ বিষয় হলো এটি তুরস্কে ঘটে যাওয়া একটা সত্য ঘটনার উপরে ভিত্তি করে নির্মিত। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, এটি সত্য ঘটনার উপরে ভিত্তি করে তৈরি। হ্যাঁ, এখন আর দেরি না করে সরাসরি ভিডিওতে চলে যায়। কখনো প্রতারণা করা উচিত নয়। আসলে যারা খারাপ কাজ করে তাদের নাম সিজ্জিন বইয়ের সাথে যুক্ত হয় এবং তাদের জাহান্নামে জায়গা হয়। এখন সিনেমার শুরু। আমরা এমন একটি দৃশ্য দেখি যেখানে একজন ব্যক্তি ইস্কানকে দেখানো হয়েছে, যিনি অত্যন্ত বিপজ্জনক ছিলেন, যে কালো জাদু করছিল যাতে সে মহিষের অন্ত্র এবং তার চোখ দিয়ে কিছু করে। তারপরে তিনি একটি মেয়ের উপরে কিছু মন্ত্র লিখে দেন। এরপরে দৃশ্যটি পাল্টে যায় এবং আমরা দুই বোন আরমা এবং বোলানকে দেখতে পাই। তারা ইস্কানের বাড়ি এসেছিল এবং যখন তাদের পালা আসে তখন ইস্কান তাদের দুজনকে ভেতরে ডাকে। আরমা তার কাজের জন্য এখানে এসেছিল, কিন্তু বোলান খুব ভয় পাচ্ছিল। এখন আরমা ইস্কানকে বলে যে সে গালান নামের একটি ছেলেকে ভালোবাসে এবং তাকে বিয়ে করতে চায়। ইস্কান তার কালো জাদু দিয়ে তাকে সাহায্য করবে বলে সে আশা করেছিল, কিন্তু গালান আসলে তার চাচাতো ভাই, মানে তার মায়ের বোনের ছেলে। তাই ইস্কান সরাসরি প্রত্যাখ্যান করে, কারণ এটা করা একদমই উচিত হবে না এবং যদি সে তাকে বিয়ে করে তাহলে তার মৃত্যু হবে। আর এই কথা তাকে বোঝানোর জন্য বোলানকে একটা জিন প্রসেস করে এবং সেই এই কথা বলে, তাকে বিয়ে করবি না, মরে যাবি। ওকে বিয়ে করলে তুই মরে যাবি। যার কারণে আরমা খুব ভয় পেয়ে যায়, এমনকি থেমেও যায়। এখন গল্প এগিয়ে যায় 12 বছর। আরমা তার বোন বোলান ও মাকে নিয়ে গালাংয়ের বাড়ি যায়। গালাং নিশা নামে একটি মেয়েকে বিয়ে করেছিল এবং তাদের একটি খুব সুন্দর কন্যা হয়েছিল, যার নাম সোফিয়া। আজ তার জন্মদিন এবং তাই একটা বার্থডে পার্টি হতে চলেছে, যেখানে আরমারাও এসেছিল। এখানে সোফিয়া আসলে অন্ধ এবং গালানের মায়ের শরীরও খুব খারাপ। তিনি সারাক্ষণ বিছানায় থাকেন এবং কিছু বলতে পারেন না। এখন পার্টি শুরু হয়ে গেছে এবং এখানে আমরা জানতে পারি যে আরমার আসলে গালানের সাথে একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার রয়েছে এবং যেটা একেবারেই ভুল। একই সময়ে তারা খুবই কাছাকাছি চলে এসেছে এবং এটি কেউ জানে না। গালান যখন তার ভুল বুঝতে পারে তখন সে আরমার কাছ থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করে, কিন্তু আরমা তার প্রেমে পাগল এবং তার থেকে দূরে থাকতে পারে না এবং সে তাকে ছেড়ে যেতেও চায় না। এই কারণে তাদের মধ্যে একটা আলাদা ঝামেলার সৃষ্টি হয়। এরপর আরমা গালাংকে বলে যে যদিও সে অন্য কাউকে বিয়ে করেছে, কিন্তু তার মেয়ে প্রতিবন্ধী হয়েছে আর সেও গর্ভবতী এখন, তাই তাদের সন্তান এমন হবে না। এখন এখানে আরমা তার সম্পর্ক এবং সন্তানের নিয়ে খুব চিন্তিত, কিন্তু সে নিশাকে আঘাত করে না আর সোফিয়ার সাথেও তার কোনো সমস্যা নেই। এমনকি সে খুবই ভালোবাসে সোফিয়াকে, আর সোফিয়া মেয়েটিও খুবই মিষ্টি মেয়ে। এরপর আরমা তার বাড়িতে আসে এবং বারবার গালাংকে কল করার চেষ্টা করে, কিন্তু গালাং তাকে বারবার ইগনোর করে। তার বোন বোলান তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু আরমা তার বোনের সাথেও বিরক্ত হয়। এখন আরমা এখানে খুব রাগ করছিল, কারণ একসময় সে এবং গালান একে অপরকে খুব ভালোবাসত। তারা শপথ নিয়েছিল যে তারা একসঙ্গে বাঁচবে এবং মরবে, বিয়ে করবে এবং কখনো আলাদা হবে না। এরপরেও গালাং তাকে অনেক প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু গালাংয়ের মা তাকে নিশার সাথে বিয়ে দিয়ে দেয়। তাই এখানে কিছু না করতে পেরে সে এগিয়ে গেল, কিন্তু আমরা জানি আরমা তাকে কতটা ভালোবাসে যে সে এখনো এগোতে পারেনি এবং সে এখন তার সন্তানের মা হতে চলেছে। এরপর আরমা গালাংয়ের কর্মস্থানে যায়, যেখানে সে তার বাচ্চাকে অ্যাকসেপ্ট করার জন্য বলে, কিন্তু গালাং স্পষ্টভাবেই প্রত্যাখ্যান করে। তাদের মধ্যে একটা তর্ক হয়, যেখানে গালাং তাকে ধাক্কা দেয়, যার ফলে আরমার গর্ভপাত হয়। গালাং তাকে হাসপাতালে ভর্তি করে, কিন্তু এতক্ষণে সে ভিতর থেকে ভেঙে পড়েছে। গালাং স্পষ্টভাবেই বলে যে এখন তাদের পথ ভিন্ন এবং তাদের মধ্যে যা ছিল সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে। তাই সে এখন তার এবং তার পরিবারের থেকে একদম দূরে থাকে। আরমা গালানের এই কথা শুনে সম্পূর্ণভাবে ভেঙে পড়ে এবং গালাং এমনভাবে চলে যায় যে সে তার কাছে আর কখনো ফিরে আসবে না, কারণ এখন তার জীবনে সবকিছুই তার স্ত্রী নিশা এবং তার সুন্দর কন্যা সোফিয়া। এখন পথে সে ওস্তাদজির সাথে দেখা করে, যিনি তাকে সোফিয়ার উপহার দেন, যার ভিতরে নামাজের জিনিসপত্র ছিল, আর বলেন যে এখন থেকে সোফিয়ার প্রার্থনা করা উচিত। তিনি এটাও বলেন যে গালাংয়ের পুরো পরিবার দীর্ঘদিন ধরে মসজিদে আসেনি এবং কোনো নামাজ পড়েনি, তাই তাদের এখানে এসে নামাজ পড়া উচিত, যাতে তারা কোনো সমস্যায় পড়লে সেটাকে এড়ানো যায়। দিয়ে গালাং বাড়িতে চলে আসে আর ঘুমিয়ে যায়, কিন্তু রাতে তার সাথে দেখা হয় সোফিয়ার, যে তার চোখ দুটো বের করে দিয়েছিল। সে তাকে বলে যে পরের বার যেন তাকে চোখ গিফট করা হয়। গালাং এই দৃশ্যটা দেখে খুব ভয় পেয়ে যায় আর ধরফড়িয়ে ওঠে, কারণ এটা একটা ভয়ানক দুঃস্বপ্ন ছিল। আর আমরা জানি যে সিজ্জিন এবং ডাব্বে মুভিতে এরমটা ঘটে। মুভিতে এমন কিছু ঘটে যা স্বপ্নের মতো এবং যা বাস্তবে পরিণত হয়। এখন গালাং সোফিয়ার কাছে যায়, যে তার ঘরে আরামে ঘুমাচ্ছিল। সে তার কাছে কিছুক্ষণ বসে থাকে, কারণ সে তাকে খুব ভালোবাসে। সে মনে করে নিশা যখন গর্ভবতী ছিল তখন তার কিছু জটিলতা এসেছিল, কিন্তু গালাং তার নিজের মধ্যে বিজি ছিল, তাই সে তাকে সঠিক সময়ে হাসপাতালে নিয়ে যায়নি। পরে জানা গেল যে তার কারণেই সোফিয়ার চোখ ছিল না এবং সে নিজেকে সম্পূর্ণ দোষী বলে মনে করেছিল। পরের দিন আমরা গালাংকে মসজিদে যেতে দেখি, যেখানে ওস্তাদজি
সিজ্জিনের কথা বলছিলেন আর আরমাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। সে গালাংকে বারবার কল করতে থাকে, কিন্তু গালাং তাকে রাগ করে আবারও ভালো মন্দ বলে দেয়, যার কারণে আরমা খুবই দুঃখিত হয় এবং এখন সে একটা বিপজ্জনক পথ বেছে নেয়। যদিও এই পথ তাকে নিয়ে যেত ইস্কানের ঘরে, কিন্তু এই পথই তার কি পরিণতির কারণ হবে সেটা আমরা আগে জানতে পারবো। এখন সে ইস্কানকে বলে সে যে কোনো মূল্যে গালাংকে চায় এবং তার জীবনের একমাত্র নারী হতে চায়। এই জন্য সে যা খুশি তাই করতে পারবে এবং সে যে কোনো মূল্য দিতে প্রস্তুত, কারণ এখন সে সব হারিয়েছে আর তার কাছে কিছুই হারানোর বাকি নেই। কিন্তু ইস্কান তাকে বলে যে এটা করা খুবই বিপজ্জনক হবে, কিন্তু আরমা তার ও বোলানের সব গহনা দিয়ে তাকে হেল্প করার জন্য অনুরোধ করে। একই সময়ে ইস্কানের মাও তাকে কাজটা করে দিতে বলে, তাই সে রাজি হয়ে যায়। ইস্কান বলে যে প্রচুর শয়তান জিন রয়েছে, যাদের মধ্যে রয়েছে অ্যানেজার জিন, যারা মুসলিমদের প্রচন্ডভাবে ঘৃণা করে। জিনকে ডাকার জন্য সে একটা কালো জাদু করবে, যেখানে সে সদ্য কবর দেওয়া মৃতদেহের পায়ের হাড় দিয়ে মন্ত্র লিখবে, তারপর সেটাকে মহিষের অন্ত্র দিয়ে ঢেকে দেবে। কিন্তু রিচুয়ালটা সম্পূর্ণ করার জন্য তার প্রয়োজন হবে নিসার শরীরের কোনো অংশ, যেমন নখ, চুল কিংবা রক্ত। এবার আরমা প্রশ্ন করে যে এর ফলে হবেটা কি? তাতে ইস্কান বলে রিচুয়ালটা হওয়ার পর 5 রাতের মধ্যে নিসা এবং তার সব ব্লাড রিলেটিভ এক এক করে মারা যাবে। এটা জেনে আরমা খুবই চিন্তিত হয় সোফিয়ার জন্য, যা দেখে ইস্কান বলে সে তার বাচ্চা হারিয়েছে, যেটাই কেউ পরোয়া করেনি, তাই তাকেও লোকের বাচ্চার জন্য চিন্তা করতে হবে না। এরপর আমরা দেখতে পাই আরমা নিসার বাড়িতে যায় এবং গোপনে তার বাথরুম থেকে চিরুনির মধ্যে লেগে থাকা চুল এবং ডাস্টবিনে পড়ে থাকা স্যানিটারি প্যাড চুরি করে এবং ফিরে আসার সময় তার সোফিয়ার সাথে দেখা হয়। কোনো অবধি তার কাছে সুযোগ ছিল এরম বাজে কাজটা না করার, কিন্তু তারপর তার সাথে গালানের দেখা হয় আর গালান তাকে দেখে অনেক রাগ করে আর তাকে বলে যে সে যেন তার পরিবারের থেকে দূরে থাকে। এরপর আরমা মনের মধ্যে আরো বেশি কষ্ট পায়, দিয়ে সে ঠিক করে ফেলে যে সে এই কালো জাদুটা করেই ছাড়বে। আর এরপর সে সেখান থেকে চলে যায়, কারণ তার কাজটা হয়ে গেছে। দিয়ে সে এই সব জিনিস ইস্কানের কাছে নিয়ে যায়, আর ইস্কানও একটা লাশের পাকেটে নিয়ে এসেছিল আর একটা বাফেলো এর কাটা বডি পার্টস নিয়ে এসেছিল, যা রিচুয়ালটাই ইউজ করা হবে। এরপর স্যানিটারি প্যাডটা দেখে সে বলল যে রিচুয়ালটাই রক্ত ব্যবহার করা হলে রিচুয়াল আর পজিশন অনেক বেশি শক্তিশালী হবে, কারণ রক্ত চুলের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর ভাবে পজিশন করে থাকে। দিয়ে এবার রিচুয়াল শুরু হয়, যেটাই সে প্যাড থেকে রক্ত বার করে। দিয়ে নিসার ফটোটাকে রিচুয়াল ব্লাডের মধ্যে ভিজিয়ে দেয়, পায়ের হাড় দিয়ে কিছু মন্ত্র লেখে আর ফটোটাকে ছিঁড়ে ফেলে এবং সেটাকে নাড়ি ভুড়ি দিয়ে কভার করে। দিয়ে সব শয়তান জিনদের ডাকার জন্য প্রেয়ার করতে থাকে। এই ব্ল্যাক ম্যাজিক রিচুয়ালটা এতটাই ভয়ঙ্কর ছিল যে সারা বাড়ি যেন কেঁপে উঠেছিল। আর অবশেষে জিন চলে এসেছিল, রিচুয়াল কমপ্লিট হয়ে গেছিল। দিয়ে সে ফটোটাকে নাড়ি ভুড়ির সাথে কুকুরদের খেতে দিয়ে দিয়েছিল। এবার ইস্কান আরমাকে বলে যে আজ রাত থেকে 5 রাত সব থেকে ভয়ানক রাত হবে নিসার জন্যে, যে রাতগুলোর শেষ হতেই নিসা আর তার রক্ত সম্পর্কের মানুষজনেরা মারা যাবে আর আরমায়ের সকল ইচ্ছেগুলো পূরণ হয়ে যাবে। এবার শুরু হয় প্রথম রাত আসতেই আমরা দেখি যে নিসা নামাজ পড়ছে। তখনই হঠাৎ করে উপর থেকে পড়ে একটা মহিষের কাটা গলা ও অঙ্গ, আর তার উপরে প্রচুর রক্ত ঝরে পড়ে। তখনই গালাং চলে আসে আর তাকে দেখায় যে সেখানে কিছু নেই, আর বিরক্ত হয়ে বলে যে তার সময় নেই এইসব ফালতু কথা শোনার জন্য। এরপর সকালে সোফিয়ার রুমে নিসার পায়ের কাছে একটা বটল গড়িয়ে চলে আসে। দিয়ে সে বেডের নিচে সোফিয়ার পুতুল খুঁজে পায়, আর পরক্ষণেই নিসা জিন দ্বারা পজেস হয়ে যায়। দিয়ে সে পুতুলের চুলগুলো পাগলের মতো কাটতে লাগে আর খেয়ে ফেলে। দিয়ে তার গলায় চুলগুলো আটকে যায় আর তার দম বন্ধ হতে শুরু হয়। দিয়ে সে বমি করে ফেলে। বন্ধুরা জিনে নিসার উপর ভর করতে শুরু করে দিয়েছিল। দ্বিতীয় রাত গালাং বাড়ি ফিরে। দিয়ে নিসা তাকে বোঝানোর চেষ্টা করে যে বাড়িতে কিছু অলৌকিক জিনিস ঘটে চলেছে, কিন্তু গালাং তার কথা আর ভ্যালু দেয় না আর তাকে এই ব্যাপারে পরে কথা বলবে বলে জানায়। অন্যদিকে আমরা জানতে পারি যে আরমা যে সোনার গহনাগুলো ইস্কানকে দিয়েছিল সেটার মধ্যে কিছু গহনা তার বোন বুলানেরও ছিল, আর এই ব্যাপারে বুলান আরমাকে জিজ্ঞেস করে আর সে বুঝতে পারে যে সে কালো জাদু করার জন্য এই টাকা দিয়েছে, তাই সে আরমার প্রতি তিক্ততা প্রকাশ করে। সেই রাতে যখন নিসা নামাজ পড়ছিল তখন তার দম বন্ধ হয়ে যায়। দিয়ে সে রক্ত বমি করে, যার মধ্যে আমরা বড় আকারের যোগ দেখতে পাই। দিয়ে সোফিয়া এসে তার মাকে সামলায়। এবার নিসা সেই যোগগুলোকে কাঁচের জারের মধ্যে ভরে রেখে দেয়, যাতে সে ওগুলোকে গালানকে দেখাতে পারে। এরপর আমরা দেখি নিশা গালানের মাকে পরিষ্কার করতে যায়, যেখানে সে আবারও পজিস্ট হয়ে গালানের মাকে মুখ চাপা দিয়ে মারার চেষ্টা করছিল, কিন্তু হঠাৎই তার জ্ঞান ফিরে আসে আর সে খুবই দুঃখিত হয় আর ক্ষমা চায় তার ভুল কাজের জন্য। এরপর সে বাথরুমে জল পাল্টাতে যায় আর দেখতে পায় যে জারের মধ্যে আর যোগগুলো নেই। অন্যদিকে আমরা গালানের মাকে হাঁটতে দেখি, যে কিনা বেড থেকে উঠতেই পারত না। এখন সে নিসার সামনে গ্যাসের উপরে গরম হওয়া ফুটন্ত খাবার নিজের উপরে ঢেলে দেয়, যার ফলে তার গোটা গায়ের চামড়া গলে যায় আর খুবই যন্ত্রণার সাথে তিনি মারা যান।
তৃতীয় রাত। গ্রামের সকল লোকে গালানদের বাড়ি এসেছিল আর প্রার্থনা করছিল। এখানে গ্রামের লোকেদের মধ্যে কথা হচ্ছিল যে গালানের মায়ের ওপর কেউ কালো জাদু করেছিল। এখানে আমরা আরমাকে কোনো প্রেয়ার্স করতে দেখতে পাই না। এবার সবাই লাশকে কবর দেওয়ার আগে নামাজ পড়ছিল। তখনই সেখানে নিশা জিন দ্বারা পজেস্ট হয়ে যায় আর লাশটাকে ফেলে উল্টে দেয় আর পাগলের মতো হাসতে লাগে। দিয়ে এই লোকগুলো নিশাকে চেপে ধরে আর ইমাম সাহেব নিশার ভেতরে থাকা জিনকে শরীর ছাড়ার জন্য বলে, কিন্তু এই জিন নিশাকে ছেড়ে যাবার জন্য আসেনি আর ইমামকে বলে সে এইসবের মধ্যে না আসে। কিন্তু তারপর ইমাম সেই জিনকে বার করে দেয়, দিয়ে নিশা আগের মতো নর্মাল হয়ে যায়। এরপর ইমাম বলে যে নিশাকে এক শক্তিশালী জিনে ভর করেছে। এখানে গালানের খারাপ লাগতে শুরু হয়, কারণ গালান নিশায়ের কথাগুলোকে আগে গুরুত্ব দেয়নি। এরপর রাতে গালান তাদের রুমে বসেছিল। তখন গালান নিচে থেকে অনেক অদ্ভুত আওয়াজ শুনতে পায় আর সিঁড়ি থেকে নিচে এসে সে দেখতে পায় সোফিয়াকে কাফনের কাপড়ে জড়িয়ে থাকতে, যাকে চারপাশ থেকে কিছু ভৌতিক মহিলা ঘিরে রয়েছে আর পাগলের মতো প্রেয়ার পড়তে থাকছিল। আর এক মুহূর্তের মধ্যেই সোফিয়ার জায়গায় গালান চলে আসে। গালান চিৎকার করতে লাগে, দিয়ে তখনই সোফিয়া এসে গালানকে ওঠায়, কারণ গালান নাকি স্বপ্ন দেখছিল। আসলে এই স্বপ্নটা জিনেরাই দেখাচ্ছিল, যেটা আমরা সিক্কিন ও ডাব্বে মুভি থেকে জানতে পারি, যেখানে জিনেরা প্রথমে তার ভিকটিমদের ভয়ঙ্কর স্বপ্ন দেখায়, দিয়ে সেই স্বপ্নগুলো সত্যি হয়ে যায়। এরপর গালান নিশায়ের কাছে গিয়ে ক্ষমা চায়, কারণ সে প্রথমে তাকে বিশ্বাস করছিল না। এবার ইমাম গালানকে বলে যে এইবার নিশাকে ঠিক করা সহজ হবে না, কারণ তাকে খুবই শক্তিশালী জিনে ভর করেছে, যাকে কালো জাদু দিয়ে ডাকা হয়। দিয়ে ইমাম সাহেব মন্ত্র পড়া পানি গালানকে দেয়, যেটাকে প্রতিবার নামাজ পড়ার আগে লাগাতে হবে। এবার বাড়িতে নিশা বাথরুম থেকে কিছু শব্দ পায়, যেখানে সে গালানের মাকে দেখতে পায়, যে কিনা মল খাচ্ছিল। দিয়ে সে নিশার কাছে চলে আসে, যাকে দেখে নিশা আতঙ্কে চিৎকার করে ওঠে। আর তখনই গালান ঘরে চলে আসে আর নিশাকে সামলায়। দিয়ে গালান তার উপরে ওই পবিত্র পানিটা লাগাতে যায়। তখনই নিশা আবারও চিৎকার করতে শুরু করে, কিন্তু কিছু সময় পর আবারও সে নর্মাল হয়ে যায়। দিয়ে গালান নিশাকে রেস্ট করার জন্য বিছানায় শুইয়ে চলে যায়। গালানে যাওয়ার পর জিন আবারও নিশাকে কন্ট্রোল করতে শুরু করে। চতুর্থ রাত। আমরা আরমায়ের মাকে ঘরের সব বাসনপত্র ভাঙচুর করতে দেখি আর দিয়ে সেই কাঁচের টুকরোগুলোকে সে খেয়ে নেয়, যার ফলে তার গলা ভেতর থেকে খুবই বাজেভাবে কেটে যায়। দিয়ে কিছু সময় পর সেখানে আরমা আর বুলান আসে, যারা তাদের মাকে মাটিতে মৃত পড়ে থাকতে দেখে, যার গলার সব শিরা ছিঁড়ে বাইরে চলে এসেছিল। তাদের মায়ের মৃত্যুর পর আরমা বুলানকে সব কথা খুলে বলে যে তার গর্ভপাত হয়েছিল আর গালান তাকে ঠকিয়েছিল, তাই সে ইস্কানের কাছে গেছিল গালানকে পাওয়ার জন্য, আর তার কারণেই তার মাসি আর মা মারা গেল। আর 5 রাতের মধ্যে নিশার ব্লাড লাইনের সকল মানুষেরাই মারা যাবে। কিন্তু তার মা আর গালানের মায়ের নিশায়ের সাথে কোনো রক্তের সম্পর্ক ছিল না, তাই আরমা বুঝতে পারছিল না যে এরমটা কেন হচ্ছিল। দিয়ে বুলান আরমার উপরে অনেক বেশি রাগ করে, কারণ এরপর তাদের মৃত্যুর পালা, আর আরমা বুলানের কাছে ক্ষমা চায়। অন্যদিকে আমরা নিশাকে ফাঁসি লাগাতে দেখতে পাই, কিন্তু তখনই গালান চলে আসে আর তাকে আটকে নেয়। এরপর ইমাম এসে নিশাকে দেখে আর বলে নিশাকে ঠিক করার জন্যে তাকে আজ রাত মসজিদের পিছনের হলে নিয়ে আসতে হবে। নেক্সট সিনে আরমা এসে গালানের কাছে ক্ষমা চায়, কিন্তু গালান এটা জেনে আরও রেগে যায় যে এই সব কিছুর পেছনে আরমার হাত রয়েছে। এবার আসে শেষ রাত, অর্থাৎ পঞ্চম রাত। তাই আরমাকে ইস্কানের কাছে গিয়ে এইসব আটকাতে হবে। তখনই বুলানকে জিনে ভর করে নেয় আর আরমাকে মারার চেষ্টা করে। দিয়ে আরমা বাইরের দিকে পালিয়ে যায়। সে বুলানের দিকে পাথর দিয়ে হামলা করতে যাচ্ছিল, তখনই বুলান বলে ওঠে যে সে তার বোন। দিয়ে পর মুহূর্তের মধ্যে সে আবারও পজেসড হয়ে যায় আর ওর মধ্যে থাকা জিন বলে এবার বুলান মরবে। আর বুলান গাছের ওপরে চেপে যায়। আরমা তাকে আটকাচ্ছিল, দিয়ে বুলান গাছ থেকে ঝাঁপিয়ে দেয় আর ওর মাথার চামড়া গাছের মধ্যে আটকে গিয়ে ওখানেই ছিঁড়ে থেকে যায়। বুলান মাটিতে পড়ে মারা যায়। এইবার শুরু হয় নিশার থেকে জিন তাড়ানোর কাজ। নিশায়ের ওপরে পবিত্র মন্ত্র পড়া পানি ছেটানো হয়, যার ফলে সে ছটফট করতে শুরু করে। দিয়ে তারা নিশাকে কোরআনের আয়াত লেখা একটা কালো কাপড় দিয়ে বেঁধে দেয়। এরপর ইমাম প্রেয়ার পড়া শুরু করে। অন্যদিকে আরমা ইস্কানের বাড়ি যায়, কিন্তু ইস্কানকে খুঁজে পায় না। সে পাগলের মতো চিল্লিয়ে ইস্কানকে ডাকে আর জিনকে আটকানোর ভিক্ষা চায়। তখন হলের মধ্যে সবকিছু এলোমেলোভাবে নিজে থেকে উঠতে পড়তে থাকে। দিয়ে জিন নিশাকে সম্পূর্ণভাবে ভর করে ফেলে। এইবার নিশা হাওয়ার মধ্যে ভাসতে শুরু করে আর ওর ভেতরের আনাজার জিন গালানকে বলে যেভাবে সে আরমার বাচ্চাকে মেরেছিল তাকেও মারা হবে আর তার পরিবার শেষ হয়ে যাবে।
এবার ইমাম নিজে লাঠিটা দিয়ে নিশাকে মারতে যাচ্ছিল, কিন্তু তখনই গালান তাকে আটকে নেয়। ইমাম বলে যে এতে নিশার কিছু ক্ষতি হবে না। তখনই একটা তীব্র আওয়াজ বের হয় আর নিশা মাটিতে পড়ে যায় আর বাকিরাও দূরে ছিটকে পড়ে। এবার জিনমুক্ত হয়ে যায় আর সে গালানের গলা চিপে তাকে মারতে যাচ্ছিল। তখনই ইমাম সেই লাঠিটা দিয়ে নিশাকে আঘাত করে, তবে সে গালানকে ছেড়ে দেয়। অন্যদিকে জিন আরমায়ের মাথা কাঠের ওপরে মেরে ফাটিয়ে দেয়, দিয়ে ওর শরীরে সব হাড্ডিগুলোকে মোচড়ে ভেঙে তাকে খুবই ভয়ানকভাবে মেরে দেয়। দিয়ে আমরা দেখি পোজেস সোফিয়া গালানের কাছে যায়। দিয়ে আমরা আসল রহস্য বুঝতে পারি যে আসলে জিন সোফিয়ার ওপরে ভর করেছিল, নিশার ওপরে করেনি। দিয়ে পোজেস সোফিয়া গালানকে হাওয়ার মধ্যে উঠিয়ে তাকে মারার চেষ্টা করছিল। তখন ইমাম কালো মতির ওপরে কিছু প্রেয়ার্স পড়ে সোফিয়ার ওপরে ফেলে দেয়, যাতে সে গালানকে ছেড়ে দেয় আর অজ্ঞান হয়ে যায়। কিন্তু এখানেই শেষ হয়নি গল্প। সকলের মারা যাওয়ার পর এখানে এন্ড সিনে দেখানো হয় যে নিশা হসপিটালে বেডে শুয়ে আছে, আর দিয়ে সোফিয়া তার পাশে আসে আর তার কানে এসে কিছু বলে। আমরা বুঝতেই পারলাম যে সোফিয়ার উপরে জিন এখনো ভর করে আছে। তো এরম ভাবে সিজিন মুভির শেষ হয়। তো অনেকের কনফিউশন হতে পারে যে জিন কেন সোফিয়াকে ভর করলো আর আরমা আর বুলানদের ফ্যামিলিকে কেন মারলো। তো আসলে বন্ধুরা, আরমা যেদিন বাথরুম থেকে প্যাডটা নিয়ে গেছিল সেই দিন সোফিয়ার প্রথম পিরিয়ডস হয়েছিল, আর আরমা অজান্তেই সোফিয়ার রক্ত রিচুয়ালের মধ্যে ব্যবহার করে ফেলে। ফলে সম্পূর্ণ ব্যাপারটাই পাল্টে যায় আর তার কারসাজি তার উপরেই ভারী পড়ে। যাই হোক, মুভিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই বলবেন। আর 100 লাইকসের গোল দিলাম আপনাদের। কমপ্লিট হলেই আমি আনাজার জিনের নিয়ে খুঁটিনাটি ব্যাখ্যা করব। তো আজ এই অবধি, আবার পরে দেখা হবে। টাটা, বাই বাই।